এক এককে এক, আমায় চেয়ে দেখ, দুই এককে দুই, সাথী আমার তুই, তিন এককে তিন, মনে রাখিস চিরদিন, চার এককে চার, তোকে বলবো কিরে আর। পিহু সবুজ শাড়ি পরে চান্দুলালের সামনে ঘুরে ঘুরে নাচ করছে। কখনো দুষ্টুমি করে শাড়ির আঁচল দিয়ে চান্দুলালের মুখের ওপর বাড়ি দিচ্ছে, তো কখনো খিলখিল করে হেসে দূরে পালাচ্ছে। চান্দুলাল ক্যাবলা হাসি দিয়ে পিহুর পেছন পেছন নায়কদের মতো দৌড়ায়। পিহুকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না। এই তো আর একটু গেলেই পিহুকে ধরে ফেলবে, কিন্তু তখনই অবয়ব এসে ওর সামনে দাঁড়ায় একটা। চান্দুলাল কপাল কুঁচকে রাগী গলা জিজ্ঞেস করে, এই কে রে তুই, আমার পথ আগলে দাঁড়াস? অবয়ব উত্তর দেয়, তোর জম। ব্যাস, চান্দুলালের চান্দিতে পটাপট কয়েকটা থাবা পড়ল। চান্দি লাল হয়ে গিয়ে চান্দুলাল টাল খেয়ে পড়ে। ফ্যান চলছে, তবুও চান্দুলাল ঘামছে। ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে উঠেই হাঁপাতে লাগলো। আশেপাশে তাকায় না, এটা স্বপ্ন ছিল। পিহু কোথাও নেই, আর না কেউ চান্দুলালের চান্দিতে তবলা বাজাচ্ছে। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখে চান্দুলাল ভয় পেয়ে গেল। বড় বড় নিঃশ্বাস ফেলে পাশে রাখা পানির গ্লাস তুলে নিয়ে একবারে সব পানি শেষ করে। এদিকে নীলা সুযোগের অপেক্ষা আছে। পুরো হাবেলি নিস্তব্ধতায় ডুবে যেতেই ও ঘুম থেকে উঠে পড়ে। প্রিয়তা রূপী পিহুর উপরে ওর প্রচণ্ড রাগ। এই মেয়েটার জন্য মায়ান ওর হয়নি, আর এখন ওর ভাই ওকে গুনছেও না। নীলা পা টিপে টিপে পিহুর রুমের কাছে আসে। দরজা ভিড়ানো দেখে মনে মনে খুশি হয়। সাবধানে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। পিহু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। নীলা তীব্র ক্ষোভের দৃষ্টিতে দেখল ওকে। অতঃপর ধীর পায়ে এগিয়ে গিয়ে পিহুর শিয়রে দাঁড়ায়। পাশে পড়ে থাকা বালিশটা তুলে নিয়ে ঘুমন্ত পিহুর মুখে চেপে ধরে। মনের সব রাগ মিটিয়ে পিহুকে শ্বাসরোধ করে মেরে ফেলে। যতক্ষণ না নীলা শিহর হলো পিহু মরে গেছে, ততক্ষণ ওর মুখে বালিশ চেপে ধরে রাখল। তখনই পিঠের পেছনে কেউ হাত রাখে। ভয়ঙ্কর গলায় বলে, ছেড়ে দে, মরে গেছে। নীলার হাত পা কাঁপছে। ভয়ে ভয়ে ঘাড় ঘোরাতে আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা অবয়ব দেখতেই গগন বিদারী চিৎকার জুড়ে দেয়। এত জোরে চিৎকার করায় অবয়বটা ক্ষেপে গেল। ঠাস ঠাস করে সপাটে দুই গালে চর বসিয়ে দেয়। নীলা চর খেয়ে আহাম্মক বনে গেছে, তবু প্রাণ ভয়ে এতটুকু সময় নষ্ট না করে দৌড়ে বাইরে বেরিয়ে ভূত ভূত বলে চেঁচাতে লাগে। ওর চিৎকারে সবাই বাইরে বেরিয়ে আসে। চান্দুলাল নিজেও ভয় পেয়েছিল। নীলার হেরে গলায় চিৎকার শুনে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হলো। কি হয়েছে? ভূত, ভূত। কোথায় ভূত? প্রিয়তার ঘরে ভূত। হাঁপাতে হাঁপাতে বলল নীলা। একটু পর পিহু হাই তুলতে তুলতে বাইরে বেরিয়ে আসে। না জানার ভান করে জিজ্ঞেস করে, কি হয়েছে? সবার আমার রুমের সামনে ভিড় করছো কেন? পিহুকে জীবিত দেখে নীলা আরো জোরে চিৎকার করে ওঠে। ওর দিকে আঙুল তাক করে বলে, ভূত, ভূত। চান্দুলাল বিরক্ত হলো। পিহু ন্যাকা গলায় বলে, দেখেছো চান্দু বেবি, আমি নাকি ভূত? আমি কি এতই বাজে দেখতে? ওর কাদো কাদো মুখ দেখে চান্দুলালের কলিজায় টান পড়ল বোধ হয়। নীলাকে এক ধমক দিয়ে বলে, মাথাটা একেবারে গেছে তোর। নিজের চেহারায় আয়নায় দেখে ভয় পাসনি তো? নিজের ভাইয়ের মুখে এত বড় অপমান নীলা সহ্য হলো না। এদিকে ব্যথায় গালও টনটন করছে। গাল দেখিয়ে বলে, এই দেখো, ভূতে মেরেছে আমায়, প্রিয়তা ভূত। পিহু কোমরে হাত বেঁধে শুধায়, মানুষ না মরলে ভূত হয় না? আমি এখনো জীবিত আছি, তাহলে ভূত হলাম কি করে? নীলা নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে মুখ ফসকে বলে ওঠে, তুমি একটা ভূত। এইমাত্র আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে এসেছি, বলেই দাঁত দিয়ে জিভ কাটালো। পিহু বিস্মিত চোখে তাকে বলে, তুমি আমাকে মেরে ফেলতে এসেছিলে? দেখেছো চান্দু বেবি, তোমার বোন আমাকে মেরে ফেলতে চায়, আমাকে, তোমার সুন্দরীকে। তুমি কিছু বলবে না? পিহু নিজে থেকে নিজেকে চান্দুলালের সুন্দরী বলে পরিচয় করায়। চান্দুলালের মাথা আরো আউলে গেল। নীলা ধমকে শাসিয়ে বলে, খবরদার সুন্দরীর দিকে নজর দিবি না, ওর কিছু হইলে তোরে ছাড়ম না নীলা। অনেক হয়েছে পাগলামি, ছাড়, আমার বোন তুই, তাই তোরে সতর্ক করলাম, পরের বার কিন্তু ছাড় পাবি না।
পিহু মুখ পানসে করে বলে, ব্যাস এতটুকু? চান্দুলাল ওর মলিন মুখ দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি চাও কও? আজকেই আমার সোনার আংটিটা পুলের পানিতে পড়ে গেছে। বড় শখের ছিল নীলাকে বলো আংটিটি খুঁজে এনে দিতে। অসম্ভব। এ রাতের বেলা পুলের ঠান্ডা পানিতে আংটি খুঁজতে নামবো? কখনো না। তুই যে অপরাধ করেছিস সেই তুলনায় এইটা কিছু না। যা গিয়ে সুন্দরীর আংটি খুঁজা দে। ভাইয়া তুমি আমার সাথে এমন করছো? আমি। এখন যা কইলাম কর, নইলে শাস্তি আরো ভয়ঙ্কর হইব। নীলা বাধ্য হয়ে পুলের দিকে রওনা দেয়। পিহুর দিকে তাকালে পিহু বাঁকা হেসে টাটা দেয়। আমার বোনকে চর মেরেছিলি, পানিতে ডুবিয়েছিলি, এবার তোর পালা। মাছলি জাল কি রানী হ্যাঁ, জীবন উসকা পানি হ্যাঁ, হাত লাগাও তো ডর জাতি হ্যাঁ, বাহার নিকালো তো মার জাতি হ্যাঁ। নীলাকে উদ্দেশ্য করে পিহু বিদ্রুপের সুরে গান গাইল। নীলার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে অনেকটা সময় ধরে পানিতে থাকার ফল এটা। পিহু পুল সাইডে বসলো, নীলার দিকে তাকে বলে, পেয়েছো? খুঁজো আমার শখের আংটি, আমি তোমাকে জাস্ট মেরে ফেলবো। অমনি পিহু ওর হাতের উপরে হাত তুলে দিল। প্রিয়তা সাঁতরে কিনারে আসার পর যখন উপরে উঠতে চেয়েছিল, নীলা ঠিক ওর সাথে একই কাজ করেছিল। ব্যথায় নীলার মুখ নীল হয়ে আসে। পিহু হিসিসে বলে, দেখ কেমন লাগে, মনে পড়ে কিছু? তুই আমার সাথে যা যা করেছিলি, একে একে সেসব কিছুর শোধ আমি নেব। বলে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। চলে যেতে লাগলে পেছন ফিরে বাঁকা এসে বলে, এখন পর্যন্ত একটা শখের ব্যাটা জোগাড় করতে পারিনি, শখের আংটি তো বিলাসিতা। নীলা চোখ বড় বড় করে তাকায়, তার মানে এতক্ষণ পিহু ওকে শুধু শুধু পানিতে রেখেছিল, আংটি তো নেই। আজ মাথায় হাত দিয়ে বসে আছে, পাশে প্রিয়তা নিঃশব্দে নীরবে কান্না করছে। একটু আগে আজকে বুঝিয়ে বলেছে ও পিহু নয়, প্রিয়তা। আজ অল্প মুখ তুলল, প্রিয়তার দিকে তাকিয়ে ভাঙা গলা জিজ্ঞেস করে, সত্যি তুমি পিহু নও? প্রিয়তা মাথা নেড়ে না বোঝায়। আজ বিষণ্ণ হয়ে যায়। প্রিয়তা উদ্বিগ্ন গলায় বলে, আমি প্রিয়তা, আমার স্বামীর নাম মায়ান রেজা। চান্দুলালের লোকের ভয়ে পালিয়ে আসার সময় আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি জানতাম না আপনার স্ত্রী আর আমি দেখতে হুবহু এক। পুরোটা জানতে চাই আমি। তুমি এখানে থাকলে আমার পিহু কোথায়? প্রিয়তা এবার চান্দুলালের বিরুদ্ধে সাক্ষী দেয়া থেকে শুরু করে মায়ানের সাথে ওর বিয়ে হওয়া, পালিয়ে আসা সবটা বলে। আজ সব শুনে দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি কোথায় তোমার? প্রিয়তা খুশি হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? যাকে মনে করে তোমাকে বাড়ি নিয়ে আসলাম। তুমি তো সে নও, যেখানে মন পেলাম না সেখানে চেহারা নিয়ে কি করব? আর এমনিতেও আমি চাই না আমার মতো অন্য কেউ কষ্ট পাক। প্রিয়তা একটু দমে গেল। আজ এর জন্য খারাপ লাগছে। কি জানি পিহু কোথায় আছে। তৈরি থেকো, কালকে তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবো। প্রিয়তার চোখ কৃতজ্ঞতায় নুয়ে ফেলে। আজ কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল। এই মেয়েটা পিহু নয়, এরপরেও একই রুমে আর এক মুহূর্তেও আজ থাকতে পারবে না, কিছুতেই না। কি করছো তুমি? মাথাটা পুড়ে গেছে? নীলার সাথে ঝামেলা জড়াচ্ছ কেন? মায়ানের কণ্ঠস্বরে রাগ স্পষ্ট। পিহু সরু চোখে পাকিয়ে সন্ধিহান গলা জিজ্ঞেস করে, কি ব্যাপার বলো তো? নীলার জন্য দরদ উথলে উঠছে। এই ভিলেন, আমার বোনের সাথে গাদ্দারি করছিস না তো? তাহলে চান্দুলালের আগে তোকে পরপরে পাঠিয়ে দেব বলে রাখলাম। এই মেয়েটা এমন কেন? লাগাম ছাড়া, কথায় কথায় রাগ দেখায়। কোন হতভাগে এর জামাই হবে আল্লাহ মালুম। তার জন্য মায়ানের এখন থেকেই কেমন যেন কষ্ট লাগছে। যতই হোক মায়ানের ভবিষ্যৎ ভাইরা ভাই। মায়ান গলার স্বর নরম করে বলে, দেখো পাখির বোন, কেন নিজের বিপদ বাড়াচ্ছ? যে কাজে গেছো ওইটাকে করো। আমার প্রধান কাজ এটাই। আমার বোনকে যারা যারা কষ্ট দিয়েছে একটাকেও আমি ছাড়ব না। যাকে এখনো দেখনি তার জন্য এত দরদ। পিহু তাচ্ছিল্য করে বলে, 6 মাসের সংসারে বউকে ভুলতে পারছো না? আর আমি তো ওর সাথে 10 মাস 10 দিনের গর্ভ শেয়ার করে থেকেছি। হয়তো দেখিনি, কিন্তু নারীর টান রক্তের টান যে ঘুমাতে দেয় না। মায়ান দমে গেল। এই ইমোশনের উপরে ওর আর কোনো কথা চলবে না। ঠিকই তো, 2 বোন একসাথে মাতৃগর্ভে থেকেছে। তাকে কি যদি তারা এখনো দূরে থাকে, রক্তের টান বলেও তো কিছু আছে নাকি?
চান্দুলাল আর পিহু মুখোমুখি বসে আছে। চান্দুলাল ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মনে মনে পিহু ভারী বিরক্ত হলো। এই চোখের ভাষা পিহু বোঝে, স্কুল কলেজ ভার্সিটি জীবনে অহরহ দেখেছে। এমনিতেই ওর চেহারা আর চঞ্চলতার প্রেমে পড়ার মতো, তাই বলে এই আধ বুড়ো খাটাস চান্দু শেষমেশ ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে ভেবেই পিহুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন করে যদি আজ ওকে ভালোবাসত, পরক্ষণে নিজের ভাবনায় চমকে ওঠে। ও কী সব ভাবছে? সুন্দরী, বলো চান্দু বেবি, তোমারে দেখার পর আমার মনের দেয়ালে ঘড়িতে ঘন্টা বাজতেছে ঢং ঢং ঢং। বেখাপ্পা কথায় পিহু ফিসেল হাসে, ন্যাকামি করে গালে হাত দিয়ে বলে, তাহলে বরং তোমার মনের দেয়াল ঘড়ি থেকে ব্যাটারি খুলে নেই, কি বলো? চান্দুলাল প্রেম বিনিময় করতে চাইল, আর পিহু তাতে বেরসের পানি ঢেলে দিল। তবু চান্দুলাল হেসে বলে, আমার মনের দেয়াল ঘড়ি সিঙ্গেল পইরে রইছে, অহন সে মিঙ্গেল হইবার চায়, চলো না আমরা বিয়ে করিয়া লই। এতক্ষণে পিহু এটার অপেক্ষাতেই ছিল, নিজেকে প্রস্তুত রেখেছিল। পিহু নাকচ করে বলে, তুমি কি করো? তোমার কাজ কি? অতীতকে এগুলো না জেনে তোমাকে বিয়ে করি কি করে? হবু স্বামীর বিষয়ে সবটা জানা জরুরি, তাই না বলো? তা তো অবশ্যই, তুমি আমার বউ হবা, আমার বিষয়ে জানা দরকার আছে বই কি, কিন্তু জানানোর পরে আবার রাগ করবে না তো? কখনো না, তুমি বলোই না। তাহলে চলো তোমার কিছু দেখাই। পিহু আগ্রহ নিয়ে উঠে দাঁড়ায়। হিডেন ক্যামেরার উপাস থেকে মায়ানব ভেতরের উত্তেজনা চেপে রেখে ল্যাপটপে নজর আবদ্ধ রাখে। এই সেই মাহেন্দ্র খান যেটার অপেক্ষায় ছিল। ঘর ভর্তি টাকা আর টাকা, দেয়াল জুড়ে বড় বড় লকার তৈরি করা, লকার ভর্তি টাকা সারিবদ্ধ করে সাজানো রয়েছে। পিহু সবিস্ময়ে রঙিন নোটে দৃষ্টি নিবদ্ধ করে আছে ক্যামেরার। ওপাশ থেকে মায়ের নিচে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, যেন চরম আশ্চর্যের কিছু দেখে ফেলেছে ও। চান্দুলাল পিহুর প্রতিক্রিয়া বুঝে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, অবাক হইতাছ? হনেরই কথা, এত টেকা এক লাগে দেখলে যে কারণে মাথা ঘুরে যাইব। পিহু নিজেকে সামলে চান্দুলালের দিকে সন্দিহান চোখে তাকে জিজ্ঞেস করে, এগুলো আসল? এত টাকা তোমার কাছে এলো কি করে? কি করো তুমি? আসল না নকল টাকা, জাল? পিহু চমকে ওঠে, কি সাংঘাতিক লোক চান্দু। চোরা কারবার, ড্রাগ ডিলিং, স্মাগলিং, এইসব বড় বড় কাজ করি আমি। সবচেয়ে ফায়দার ধান্দা জাল টেহার। এই যে দেখতেছ সবই জাল টেহা, বাজারে ছাড়লেই ব্যবসায় সবুজ বাতি। এগুলো তো লোক ঠেকানো, তাতে কি? তোমার দরকার জাল টাকারে আসল করা, কালো টাকারে সাদা করা। তুমি এত ভাইব না সুন্দরী, তুই এই সাম্রাজ্যের রানী হইবা, নইলে আমি এগুলো কাউরে দেখাই না। পিহু এত জলদি চান্দুর মন ও মস্তিষ্কে প্রভাব ফেলবে এটা মায়ান চিন্তা করেনি। পিহু স্বাভাবিক আচরণ করছে, পাশে চান্দুলাল সন্দেহ করে। মেয়েটার বুদ্ধিমত্তায় মায়ান অবাকের উপরে অবাক হচ্ছে। ও চান্দু বেবি, তাহলে তো টাকা পয়সা নিয়ে আর কোনো সমস্যাই রইল না। আসলে কি বলতো, জীবনে টাকার বিকল্প নেই। প্রেম দিয়ে ঘর সংসার চালানো আর শুকনো কথায় চিড়ে ভেজানো এক জিনিস, প্রকৃত পক্ষে মানি পাওয়ারই সব। নিজের মতো কাউকে পেয়ে চান্দুলাল ভারী খুশি হলো। হেসে পিহুর কাঁধে হাত রাখলে পিহু দাঁত কিটমিট করে মনে মনে বলে, আগুনে হাত দিবি আর ঝলসে যাবি না, তা তো হতে পারে না। শালার বাটা দেখাচ্ছি মজা। চান্দুলাল ফিরে এসে ঘুমিয়েছিল। এই সুযোগে পিহু চুপি চুপি ওর ঘরে ঢুকে লাঠির সাহায্যে ঘুমন্ত চান্দুর পা থেকে মাথা লুঙ্গি গুটিয়ে হাঁটু পর্যন্ত তুলে দেয়। এরপর ধীরে সুস্থে ফোঁটা ফোঁটা মধু ফেলে পা থেকে হাঁটু পর্যন্ত শয়তানি হেসে চুপচাপ রুমে চলে আসে। কি করছিলে? মায়ানের গভীর কণ্ঠস্বর। পিহু হাসি থামিয়ে ফোন কানে নেয়, সহজ গলে জিজ্ঞেস করে, কিরে কি সমস্যা? খাওয়া পড়া সেরে সবসময় কি আমার উপরে নজর দেওয়া হচ্ছে? কথা ঘুরবে না। কোথায় গিয়েছিলে তুমি? বলেছি না যেখানে যাবে ক্যামেরাটা ক্যারি করবে। টয়লেটে গেলেও? মায়ান বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকায়, গলা পরিষ্কার করে কেসে বলে, আমি কি সেটা বলেছি? পিহু চিবিয়ে বলে, বলছি না আমার কাজ আমাকে করতে দাও। আমার বোন কোথায়? খোঁজ পেয়েছ? চেষ্টা চলছে, ভুলে যেও না তোমার বোন আমার বউ, তাকে নিয়ে আমারও চিন্তা হয়। তুমি না বললে আমি জানতেই পারতাম না। সে যাই হোক, নিশ্চয়ই চান্দুলালের জাল টাকার ব্যবস্থা সম্পর্কে তুমি জানতে না? সে এই তুমি চান্দুর ডান হাত?
একদম খেপাবে না, চান্দুলাল বহুত চালাক আছে, ওর পেট থেকে কথা বের করা এত সহজ না, কিন্তু আমার জন্য সহজ, তাই তো? তার বলতে প্রেমের মরা জলে ডুবে না, আজ তার প্রমাণ পেয়ে গেছি। প্রেম অন্ধ হলে যে মানুষ মধু মনে করে বিষ হজম করে ফেলে, চান্দুলালকে না দেখলে বিশ্বাসই করতাম না। মধুর কথা উঠতেই পিহু ফিক করে হেসে ওঠে। মায়ান ওর হাসির অর্থ খুঁজে না পেয়ে প্রশ্ন করে, পাগলের মতো হাসছো কেন? তুমি জিজ্ঞেস করেছিলে না আমি কোথায় ছিলাম? চলো দেখাই। পিহু হিডেন ক্যামেরাটা নিয়ে চান্দুলালের ঘরের দিকে যায়। ততক্ষণে যা হর হয়ে গেছে, চান্দুলালের ঘর থেকে আসার সময় পিহু কিছু পিঁপড়ে ছেড়ে দিয়ে এসেছিল। লাল পিঁপড়েগুলো মধুর লোভে চান্দুলালের কোথায় কোথায় কামড়েছে, এখন সেটাই দেখার পালা। চান্দুলাল লুঙ্গি তুলে দিক বিদিক শূন্য হয়ে ছুটছে, হাত পা চুলকে লাল করে ফেলেছে। পিহু সামনে চলে আসে, শক্ত পায়ে দাঁড়ায়। এত বড় গুন্ডার এহেন অবস্থা দেখে মেনে নেওয়ার মতো না। চান্দু পিহুর সামনে যথাসময় স্থির থাকার চেষ্টা করলো। ততক্ষণে পিঁপড়ের আক্রমণ নাভি অবধি পৌঁছে গেছে। শরীরের সংবেদনশীল অঙ্গে অসহনীয় কুটকুট কামড়ে চান্দুলাল অস্থির হয়ে উঠল। পিহু আকবরে শুধায়, কি হয়েছে চান্দু বেবি, এমন করছো কেন? চান্দু ব্যথাতুর হাসি দিয়ে বলে, কিছু না। ঠিক তো? একদম। তুমি যাও না, গিয়ে খাইয়া লও। আসলে মধুর শরবত করতে চেয়েছিলাম, গিয়ে দেখি নীলা মধুর ফেস প্যাক লাগিয়ে বসে আছে, তুমি কাউকে বলে মধু আনিয়ে দাও তো। নীলা মধু দিয়ে রূপচর্চা করছে শুনতেই চান্দুলালের মাথায় রাগ চড়ে গেল। সন্দেহের তীর গিয়ে লাগলো নীলার উপরে। নির্ঘাতকে শাস্তি দেয় চান্দুলালের সাথে এই কাজটা করেছে ও। পিহু চলে যেতে চান্দুলাল এক দৌড়ে লুঙ্গি খুলে অসুবিধে ঢুকে পড়ে। আপাতত জীবন বাঁচানো খরচ হয়েছে ওর। পিহু তো ফিরে এসে হাসতে হাসতে শেষ। মায়ান এতক্ষণে সবটা বুঝে গেছে। তপ্ত শ্বাস ফেলে বলে, আগুন যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলতে হয়, আগুন নিয়ে খেলতে নেই। আমি নিজে একটা দাবানল, আমাকে সামান্য অগ্নি স্ফুলিঙ্গের ভয় দেখিয়ে লাভ হবে না। ডিফেন্সে আসনি কেন? তার মতো শিকলবন্দি জীবন কাটাতে চাই না তাই। মায়ান কথা বাড়ালো না, এখনই কেসো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে, সাবধানে থেকো, নিজের কাজ করো, রাখছি। নীলা মনের সুখে ফেসপ্যাক মেখে পুলের পাশে বসে গুনগুন করে গান গাইছিল। কোথা থেকে চান্দুলাল তেরে এসে নীলার গলা চেপে ধরে পুলের পানিতে মাথা ঠেসে ধরে। নীলা আকস্মিক আক্রমণে অপ্রস্তুত হয়ে পেট ভর্তি পানি খেয়ে ফেলে। চান্দুলাল ওকে পানি থেকে তুলে চল শক্ত করে জিজ্ঞেস করে, আমারে মারবার চাস তুই আমারে? নীলা হতভম্ব, কি বলছে চান্দুলাল? ও তো কিছুই বুঝতে পারছে না। কোনো মতে ঠোঁট ফাঁক করে বলে, আমি কি করেছি? অমনি ওর গালে ঠাস করে চর পড়ল। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল নীলা। তুমি আমাকে মারছো কেন? চান্দুর আগে হিস হিস নীলাকে আরো কয়েকটা থাপ্পড় দিল। নীলার সহ্য হলো না, পাল্টা আক্রমণ করলে দুই ভাই বোনের মধ্যে সংঘর্ষ আরো তীব্র হয়ে ওঠে। আড়াল থেকে পিহু আম খাচ্ছে আর সেই দৃশ্য প্রত্যক্ষ করছে। আমি দোয়া করব যেন আপনি জলদি আপনার পিহুকে পেয়ে যান। আজের পিহুকে বাড়ি রেখে আসার কথা, তৈরি হয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রিয়তা আজকে দুটো সান্ত্বনামূলক কথা বলল। আজ মলিন হাসল শুধু, ম্লান মুখে বলে, হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যে ইচ্ছে করে আড়ালে চলে যায় তাকে খুঁজে পাওয়া কি এতই সহজ? পিহু কেন চলে গেল? আপনি তাকে কেন ধরে রাখেননি? ভালোবাসায় তো সবই সম্ভব, তাই না? পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দাও, সে যদি তোমার হয় তাহলে ঠিকই ফিরে আসবে, নয়তো উড়ে চলে যাবে। আমি আমার জীবনে এই কথাটাই বিশ্বাসী। পিহু যদি নিজ ইচ্ছায় ফিরে আসে তাহলে আমিও বুঝে নেব বুনো পাখিটার মনে আমার জন্য ভালোবাসা আছে, তখন না হয় ধরে রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। এই ভাঙাচোরা মনকে বুঝতে সহজ নয়, একদম নয়। চলো এখন যার আমানত তার কাছেই ফিরিয়ে দিয়ে আসি। কে বলতে পারে হয়তো আমার হারিয়ে যাওয়া জিনিসটাও ফিরে পেয়ে গেলাম। আজ প্রিয়তাকে নিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে শোরগোল শোনা যাচ্ছে। এতক্ষণ ঘরে থাকায় আওয়াজ শুনতে পায়নি ওরা। যতই নিচে নেমে আসছে আওয়াজ তীব্র হচ্ছে। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলো। কি হচ্ছে কেউই বুঝতে পারছে না। নিচে এত আওয়াজ কেন হচ্ছে? মনে হচ্ছে কেউ ঝগড়া করছে। চলো গিয়ে দেখি। দুজনে তাড়াহুড়ো করে নামতেই দুজন অপরিচিত নরনারীকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখল। তাসমিন দুজনকে খোঁচা দিয়ে কড়া কড়া কথা শোনাচ্ছে।
মহিলাটি চুপ করে থাকলেও লোকটি মোটেও চুপ করে নেই। তাসমিনের সাথে সমান তালে কথা কাটাকাটি করেই চলেছে। কি হচ্ছে এখানে? আব্বু, এনারা কারা? খালামণি, এত রেগে আছো কেন? আজের কণ্ঠ পেয়ে তাসমিন তৌসিফ থামল। তাহমিনা শক্ত কাঠ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এত বছর পর পিয়ালিকে দেখে কি প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। আফতাব ঠান্ডা গলায় উত্তর দেয়, পিহুর বাবা মা তৌসিফ, পিয়ালি। আজ চমকিত চোখে তাকায়। বুকের ভেতরে ভয়ের সঞ্চার হচ্ছে। পিহু তো নেই। ও তো মনে করেছিল হয়তো পিহু ওর বাবা মার কাছে চলে গেছে, তাহলে এনারা এখানে কেন এসেছে? আফতাব আবার বলে, পিহুকে নিতে এসেছে ওরা। আজ বাকরুদ্ধ হয়ে পড়ল। পিহুকে নিতে এসেছে মানে? পিহু যদি ওনাদের কাছে না থাকে তাহলে পিহু কোথায়? চিন্তারয় মাথা ঘুরছে। পিয়ালি মেয়েকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ল। তাড়াহুড়ো করে উঠে মেয়েকে ধরতে যাবে, কি হোঁচট খেয়ে পড়তেই তাহমিনা এসে ধরল। পিয়ালি ভেজা চোখে তাকালো তাহমিনার দিকে। একটা সময় আপন বোনের থেকেও দুজনের ভালো সম্পর্ক ছিল, অথচ আজ সময়ের কড়াঘাতে কেউ কাউকে সহ্য করতে পারে না। তাহমিনার অনেক কথা বলতে ইচ্ছে করল। এই যেমন পিয়ালির আগের মতো সুন্দর নিটল স্বাস্থ্য এখন ভেঙে পড়েছে। ডাগর ডাগর চোখ ছিল পিয়ালির, এখন কেমন যেন কোটরে ঢুকে পড়েছে চোখ দুটো। কিন্তু তাহমিনা সেসব কিছুই বলল না। উল্টো তাচ্ছিল্য করে বলে, আগেও কখনো নিজের পায়ে দাঁড়াতে পারিসনি, এখনো পারিস না। বলে তাচ্ছিল্যের হাসি দিল। পিয়ালি মুচকি হেসে বলে, আগে তুই ছিলি, তোর কাঁধে ভর দিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছি, তাই তো এখনো শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখিনি। তুই শিখতে দিলি কোথায়? তাহমিনা নজর লুকিয়ে পিয়ালিকে ছেড়ে দেয়। পিয়ালি চোখ মুছে বলে, তুই বলেছিলি তোর ছেলের জন্য আমার মেয়েকে নিবি, তাই বলে এইভাবে? কতদিন হয়েছে মেয়েটার কোনো খোঁজ পাইনি। পরে আফতাব ভাই জানালো ও তোদের বাড়িতে আছে। তোর মেয়েকে আমি আটকে রাখিনি, বরং তোর মেয়েই ছলনা করে আমার ছেলেকে বিয়ে করেছে। যে করেই হোক, কিন্তু তুই আমার বেআইন হয়ে গেলি। ম্লান হাসলো পিয়ালি। তাহমিনা বিস্ময়ের চোখে তাকায়। এত বড় ব্লান্ডার তোমার না করলে চলছিল না। এরপর আমি আসগর ভাইকে কি জবাব দেব বলতে পারো? তৌসিফ রাগত স্বরে প্রিয়তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। প্রিয়তা বুঝলো এনারা ওকে পিহু ভাবছে। ও অসহায় মুখে আজের দিকে তাকায়। ওকে বকছে কেন? দেখছো না মেয়েটা আমার অসুস্থ। আসগর ভাইকে বলে দেবে পিহুর বিয়ে হয়ে গেছে, উনি যেন নিজের ছেলের জন্য অন্য কাউকে খুঁজে নেয়। তৌসিফ বিরক্ত হলো। রাইয়ান পরিবারের কাউকে ওনার পছন্দ না, এই পরিবারের পিহুকে বিয়ে করতে হলো। পিয়ালি হাসি মুখে প্রিয়তাকে জড়িয়ে ধরে। একটু পরে ওনার হাসি মুখটা মলিন হয়ে যায়। সবিস্ময়ে দূরে সরে গিয়ে কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করে, কে তুই? তুই তো আমার পিহু নস। উপস্থিত সবে হতভম্ব হয়ে গেল। কি বলছে পিয়ালি? কে তুই? পিয়ালির প্রশ্নে প্রিয়তা থতমত খেয়ে গেল। তৌসিফ স্ত্রীর ব্যবহারে বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলে, পাগল হয়ে গেছো তুমি? ওকে মানে? আমাদের মেয়েও। পরাণকে তুমি চিনতে পারছো না? পিয়ালির চোখে জল। আঙুল উঁচু করে প্রিয়তার দিকে ইশারা করে বলে, ও আমার পিহু নয়, পিহুর আব্বু। পিহু হলে এতক্ষণ আমাকে জড়িয়ে ধরে গালে চুমু খেত। আমার মেয়ের অভ্যাস আমি জানি, ওর স্পর্শ আমি চিনি। এই মেয়ে কে তুই বল? পিহু হওয়ার পর থেকে পিয়ালির পাগলামে বেড়েছে। ওর ধারণা ওর আরও একটা মেয়ে আছে যার নাম প্রিয়তা। সেই থেকে তৌসিফকে পিয়ালি প্রিয়র আব্বু বলে সম্বোধন করে। শুরুতে তৌসিফ রাগ করতো, বিরক্ত হতো, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সবটা মেনে নিয়েছে। তাই বলে আজকের কড়া পাগলামি মানতে পারছে না ও। সত্যি সত্যি তোমার মাথাটা গেছে, নিজের মেয়েকে চিনছ না তুমি। পিয়ালি এগিয়ে যায়, আস্তে করে প্রিয়তার গালে হাত রাখে। প্রিয়তার চোখ পিটপিট করে পিয়ালির মুখের দিকে তাকায়। পিয়ালির ঠোঁটের নিচে বাদামি রঙের তিল আছে। এমনি একটি তিল প্রিয়তার ঠোঁটের নিচে আছে। কি আশ্চর্য মিল, তাই না? নাম কি তোর? বাড়ি কোথায়? তোর মাকে। প্রিয়তা কি বলবে ভেবে পেল না। আজের দিকে তাকাতে আজের পরিস্থিতি বুঝলো। এই মুহূর্তে সবার সামনে সত্যিটা চলে আসলে আজের পক্ষে সামলানো দায় হয়ে পড়বে। ও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রিয়তাকে নিয়ে সরিয়ে তারপর বলে, আপনি ভুল ভাবছেন আন্টি, ও পিহু শর্ট টাইম মেমোরি লস হয়, আপনাদের চিনতে পারছে না। ডক্টর বলেছে পিহু জলদি ঠিক হয়ে যাবে। আজের কথায় পিয়ালির কিছু যায় আসলো না। ও প্রিয়তার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে, আদরে হাত বুলিয়ে দেয় প্রিয়তা পুরো মুখে। তুই আমার প্রিয়, তাই না? এতদিন কোথায় ছিলি মা? জানিস তোকে আমি কত খুঁজেছি,
মাকে কষ্ট দিতে বুঝি ভালো লাগে। পিহুটা যে কোথায় চলে গেল, ও তোকে দেখলে অনেক খুশি হবে। প্রিয়তা ফ্যালফ্যাল করে পিয়ালির দিকে তাকিয়ে আছে, যেন ঘরের মধ্যে আছে রাজি ওর মা। অথচ পিয়ালিকে দেখে মনে হচ্ছে রাজি অপেক্ষা পিয়ালি বুঝি ওর বেশি আপন। পিয়ালির ছোঁয়ায় নিজেকে ছোট বাচ্চা মনে হচ্ছে প্রিয়তার। পিহু কতটা লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছে, মা পেয়েছে, সবচেয়ে বড় কথা এত ভালো একজন জীবনসঙ্গী পেয়েছে। পিয়ালির ব্যবহারে এবার আজের সন্দেহ হচ্ছে, ঠিকই তো এক রকমের দুটো মানুষ, কোনো রক্তের সম্পর্ক ছাড়া কিভাবে হতে পারে, তাও দুজনের চেহারায় এত মিল। পিহুর হাতে পুরনো কিছু ফাইল পড়েছে, চান্দুলালের এখন পর্যন্ত করা সকল কালো কারবারি আর মার্ডারের লিস্ট। এর মধ্যে একটা ফাইল খুলতে ও চমকে ওঠে। তখনই পেছন থেকে চান্দুলালের গম্ভীর গলাস্বর ভেসে আসে, সুন্দরী, এইখানে তোমার আসে ঠিক হয় নাই, সব রহস্য জানতে নাই। চান্দুর এই রহস্য যে জেনেছে তারে চান্দু বাঁচায় রাখেনি। পিহু একটুও ভয় পেল না, বরং কণ্ঠে তেজ ঢেলে ফাইল দেখে জিজ্ঞেস করে, এইসব কি? মায়ানের বাবা মাকে তুই মেরেছিস কেন? চান্দু পিহুর হাত থেকে ফাইলটা সো মেরে নিয়ে নেয়, অট্টহাসি দিয়ে বলে, মায়ানের বাপ পুলিশ অফিসার ছিল, শালায় আমার কালো কারবারিতে শিকল পড়াইবার চাইছিল, তাই গোষ্ঠী শুদ্ধ মাইরে ফেলাইছি। শত্রুর পোলারে জিন্দা রাখছি, কারণ ওর পোলারে দিয়েই ওর ইমানদারির রাস্তা বেইমানি করতে। হালায় বহুত গর্ব কইরা কইছিল, সৎ পথে থাইকা এক চুলো নড়ব না, এখন ওর পোলায় শহরের 1 নম্বর গুন্ডা, হা হা হা। পিহু দাঁতে দাঁত চেপে বলে, মায়ান জানলে তোকে আস্ত রাখবে না। কে জানিব তুমি, সেই সুযোগ আমি দিলে তো। বলতে বলতেই নীলা এগিয়ে এসে পিহুর হাত বেঁধে ফেলে। পিহু ধারালো চোখে তাকালো ওর দিকে। নীলা কিছুটা ভয় পেয়ে বলে, আমি আগেই বলেছিলাম এই মেয়ে মায়ানের ভীতু বউ হতেই পারে না, তাই তো খবর লাগিয়ে খোঁজ নিয়েছি, এটা অন্য কেউ। চান্দুলাল আর নীলার মধ্যে যখন মারামারি চলছিল তখন পিহুর অবয়ব পানিতে পড়ে। নীলা সেটার খেয়াল করে চান্দুলালকে দেখে, পরে বোঝায় যে এসব পিহু ইচ্ছে করে করছে। নীলার শুরু থেকে পিহুর উপরে আক্রোশ থাকায় ওর উপরে নজর রাখতে লোক ঠিক করে। সেই সূত্রে জানতে পারে পিহু প্রিয়তা নয়, মায়ানের কথায় চান্দুলালকে ফাঁসাতে এসেছে ও। ব্যাস, পরিণামে পিহু চান্দুলালের হাতে বন্দী হয়ে গেছে। এবার আমিও দেখব তোর তেজ কোত্থেকে আসে। নীলা পিহুকে একটা ঘরে ফেলে রেখে চলে আসে, বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পিহু মাটিতে লেপ্টে বসে রয়। বড্ড বোকামি হয়ে গেল, হিডেন ক্যামেরার সঙ্গে নিয়ে আসেনি, তাহলে মায়ানকে এত বড় সত্যিটা জানানো যেত। মায়ান রাগে ফেটে পড়েছে, হাতের কাছে যা পাচ্ছে তা ভেঙে চুরমার করে ফেলছে। সোফায় লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলে, শালির ঘরের শালি, কতবার বলেছি যেখানে যাবি ক্যামেরার সঙ্গে নিয়ে যাবি। আল্লাহ মালুম এখন কোন বিপদে আছে, এতক্ষণ হয়ে গেল কোনো খোঁজ নেই। শালার আজকে বউ হলে মেরে পুঁতে ফেলতাম, অবাধ্য মেয়ে, কোথাকার মেয়ে মানুষ। দ্রুত পকেট থেকে ফোন বের করে মফিজকে কল দেয়। মফিজ, আমার শালি কোথায়? ফোন বন্ধ দেখায় কেন? মফিজ একটু চিন্তিত হয়ে বলে, জানি না ভাই, আমি ম্যাডামকে খুঁজতেছি। চান্দুলালের হাবভাবও ভালো ঠেকতেছে না, আমার এখন চিন্তা হইতেছে। আমি আসছি, অনেক হয়েছে, এবার যা হবে সামনাসামনি। তাইলে কি সত্যিটা এবার সামনে আইব? উপায় নেই। মফিজ দীর্ঘশ্বাস ফেলল, যা হবার সেটা হবেই, আর আটকানোর বৃথা চেষ্টা করে লাভ হবে না। মফিজের সাথে কথা বলে মায়ান তৈরি হয়ে নিল, আজকে চান্দুলালের মুখোমুখি হবে ও। তার আগে কয়েকজনকে কল করে প্রস্তুত হতে বলে, কোনোভাবেই যেন চান্দুলালের বেঁচে ফিরতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে ফেলে মায়ান। নীলা একটু পরে পিহুর রুমে আসে, হাতে কেরোসিনের বড় বোতল। পিহুকে দেখে শয়তানি হেসে বলে, তুই আমাকে পানিতে চুবিয়েছিলি, আমি না হয় তোকে আগুনে ঝলসে দিলাম, হ্যাপি জার্নি ডিয়ার। নীলা পিহুর চারিদিকে কেরোসিন দিয়ে গোলক তৈরি করলো, পাশে একটা জ্বলন্ত মোমবাতি রেখে উপহাস করে বলে, চল তোর ভাগ্য পরীক্ষা করা যাক। আমি তোকে পুড়িয়ে মারবো না, তোর ভাগ্য তোকে পুড়িয়ে মারবে। এই মোমবাতি যদি এখানেই জলে নিঃশেষ হয়ে যায় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি এটা পড়ে গিয়ে কেরোসিনের সংস্পর্শে আসে তাহলে তুই পুড়ে ছাই হয়ে যাবি। পিহু মুচকে হাসলো শুধু, তা দেখে নীলার পিত্তি জ্বরে উঠল। পিহুকে মারতে তেরে আসলো পিহু, উল্টো পাল্টা ওকে আক্রমণ করে বসে, পায়ে লাথি মেরে ফেলে দিয়ে নীলার গায়ে আগুন লেগে যায়। পিহু তাচ্ছিল্য করে বলে, মরণ তো আমার আগে তোরই চলে এলো রে, পরের রমণী, আস্ত কাল লাগেনি, যা নিজেকে বাঁচা। নীলা আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দাপাদাপি শুরু হয়ে গেছে। পিহুর চিৎকারে প্রাণ খোলা হাসি দেয়।
নীলার ধাক্কায় মোমবাতিটা পড়ে গেছে। এই মুহূর্তে পিহুর চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পিহু আগুনের আঁচে হাতের বাঁধন খুলে ফেলে, কিন্তু পালানোর মতো পরিস্থিতি নেই এখন। পাশেই পিহুর ফোনটা অনাদরে পড়ে আছে। নীলার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার সময় বন্ধ হয়ে গিয়েছিল। ও ফোনটা অন করে। মায়ের অনেকগুলো মিস কল দেখে ওকে কল করে। পিহুর কল পেয়ে মায়ের অধৈর্য হয়ে কল রিসিভ করে ধমকে বলে, সমস্যা কি, তোমার ফোন বন্ধ কেন? তুমি তো দেখছি শান্তিতে মরতেও দেবে না। মায়ান চমকে উঠে জিজ্ঞেস করে, কোথায় আছো তুমি? আপাতত তোমার এক্স আমাকে আগুনে পোড়ানোর সমস্ত ব্যবস্থা করে গেছে। আগুনে বারবিকিউ হচ্ছে আমি। শোনো, আগুনে পুড়ে আমার সাউন্ড ঝলসে যাবে, বিশ্রী দেখাবে। মরার পরে যখন সাংবাদিক ছবি তুলতে আসবে ওদের বলে দেবে বিউটি ক্যামেরা না তো স্ন্যাপচ্যাট ব্যবহার করতে। যত যাই হোক, খবরের পাতায় ছবি খারাপ হওয়া যাবে না। মায়ান বিরক্ত হলো, শাসিয়ে বলে, ভালো হবে না তুমি এই পরিস্থিতিতে এসব ভাবছো? মেয়ে হলে আমার অবস্থা বুঝতে। আমি আসছি, ততক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখো। শোনো, বলো। তখন ফোনে কিছু ছবি পাঠিয়েছি, দেখে নিও। এখন রাখছি, যদি মরে যাই তার আগে কারোর সাথে পুরনো হিসেব মিটিয়ে নেই। কার কথা বলছে? পিহু জবাব দিল না, কল কেটে। আজকে কল করে কয়েকবার রিং হলো, তারপর আজ কল রিসিভ করে কে? পরনের স্বামী। কেমন আছে? আমি নেই, এই জন্য কি আমার কণ্ঠ ভুলে গেলে? আজের বুকের ভেতর ধক করে উঠলো, ভয়ার্থ গলে ডেকে ওঠে, পিহু কোথায় আছো তুমি? আপাতত মৃত্যু সজ্জায় আছি। সে যাই হোক, তোমার 1 মাসের ডিল শেষ, এখন তুমি মুক্ত। শুধু আমার হয়ে আমার আম্মুকে বলে দিও যেন আমার জন্য কষ্ট না পায়। আম্মুর মেয়েকে আমি খুঁজে বের করেছি, খুব জলদি আম্মুর সাথে বড় মেয়ের দেখা হবে। পিহু ওয়েট এ মিনিটস, কি বলছো তুমি? মাথাটা পুরোটাই গেছে, কোথায় আছো বলো আমায়। গুড বাই পরাণের স্বামী। মানের চোখ ফোনের স্ক্রিনে পিহু ওর বাবা মায়ের ফাইলটা ছবি ওকে পাঠিয়েছে, যেখানে ওর বাবা মায়ের মৃত্যুর তারিখ দেয়া আছে। মৃত্যুর কারণ গুলিবদ্ধ হয়ে মারা যাওয়া। চান্দুলাল বড় নৃশংসভাবে মেরে ফেলেছে ওদের। একটু পরে পিহুর ফোন থেকে একটা অডিও এলো। ওপেন করতে চান্দুলাল কিভাবে ওর বাবা মাকে মেরেছে সেসব কথা জানতে পারে। মায়নের চোখ জ্বলন্ত আঙ্গার হয়ে আছে। আজকে চান্দুলালের শেষ দিন। ওর বাবা মার খুনিকে ধরার জন্যই তো মায়ন এত দূর আসে, এত লুকোচুরি ছলনার আশ্রয় নেয়া। চারিদিকে ধোয়ার আগুনের তীব্র আঁচ, নাকে মুখে ধোয়া ঢুকে যাওয়ায় পিহু দম নিতে পারছে না। ওড়না নাকে চেপে দিয়েই কাশছে শুধু। মায়ন হাওয়ার বেগে গাড়ি চালিয়ে চান্দুলালের বাড়িতে আসে। চোখ দুটো আঙ্গার হয়ে আছে, ক্রোধে ফেটে পড়ছে। ও গেটের সামনে যাকেই পেলেও বাধা দেওয়ার সুযোগ না দিয়ে লাথি মেরে সরিয়ে দেয়। আগে হিসিস করতে করতে ভেতরে ঢুকতে মফিজের দেখা পেল। পিহু কোথায়? এখনো খুঁজে পাইনি ভাই। মায়ান মফিজকের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলে, এতক্ষণ বসে বসে বাল ফালাইছিস? আমার শালের কিছু হলে তোকে আগে জমের বাড়ি পাঠাবো বলে রাখলাম। আপনি তো জানেনই চান্দুলালের বাড়ি একটা গোলক ধাঁধা। ম্যাডামকে কোথায় রেখেছে বুঝতে পারছি না। ওই শালির ঘরের শালি কোথায়? ডাকো রেখে নীলা আমাকে খুঁজছিলে, দেখো তুমি ডাকলে আমি আর চলে আসলাম। মায়ের তেরে গিয়ে নীলা চুলের মুটি টেনে ধরে। নীলা ব্যথা পেয়েও মুখে কুটিল হাসি ফুটে বলে, বাহ, বউয়ের হামসাকালের জন্য এত দরদ তোমার বউ জানে? মায়ান ওর গাল বরাবর থাপ্পড় মারল। কর্কশ গলায় ধমকে জিজ্ঞেস করে, পিহু কোথায়? এতক্ষণে মরে গেছে নিশ্চয়। মায়ান কথাটা শোনা মাত্রই ওকে আছাড় মেরে মেঝেতে ফেলে দিল। আঙুল উঁচু করে বলে, আমার শালির কিছু হলে তোর খাটি আগে উঠবে বলে রাখলাম। শালির ঘরের শালি, এই মফিজ জলদি চল। এত তেরা কেন? আমার লগেও দেখা কইরা যা। মায়ের পা থমকে গেল। ওর ঠিক সামনে চান্দুলাল চাক মাথায় হাত বুলিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাবাকে মেরে আমাকে অন্যায় পথে নিয়ে এসেছি। সত্যি চান্দু, তুই এক পিসি। আজকে এই রেয়ার এক পিসকে আমি টুকরো টুকরো করে বহু পিস করব। এর পর্বে চান্দু আর মায়ানের হাতাহাতি শুরু হয়। কেউ কাউকে একগুলো সাথ দেবে না। মফিজ তখনও হন্য হয়ে পিহুকে খুঁজছে। মারামারি এক পর্যায়ে চান্দুলাল বন্দুক বের করে মায়ানকে মারতে চায়। ভাগ্যক্রমে তখনই মফিজ ডেকে ওঠে, ভাই ম্যাডামকে পেয়ে গেছি। মায়ান সরে যেতে গুলিটা নীলার বুক ভেদ করে যায়। বিকট চিৎকার করে নীলা মাটিতে ধারাশায়ী হয়ে পড়ে। চান্দুলাল হতবাক হয়ে বোনের মৃত্যু দেখে। মুহূর্তে সব ভুলে মায়ানের দিকে বন্দুক তাক করতেই মায়ান লাথি মেরে বন্দুকটা ফেলে দেয়। সঙ্গে সঙ্গে এক গাদা পুলিশ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। মায়ানকে দেখে একযোগে সবাই সিলেক্ট করতে মায়ান অর্ডার দেয়, এটাকে নিয়ে যাও আর লাশ পোস্টমর্টেম করতে পাঠাও। চান্দুলাল সবিস্ময়ে মায়ানের দিকে তাকিয়ে আছে। মায়ান হাসলো বিদ্রুপের হাসি। চান্দুলালের কাছে গিয়ে বলে, আমার বাপের রাস্তাতেই রয়েছে আমি। তোর ঘরে থেকে তোর খেয়ে কেমন তোকে সবল মেরে দিলাম। তুই
এখন বুঝেছিস কেন আমি পড়াশোনার জন্য এত চাপ দিতাম তোকে? তোর সামনে ভালো থেকেছি, তোর অন্যায়ের সঙ্গ দিয়েছি যেন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি। আমি একজন চাক্ষুষ পুলিশ অফিসারের ছেলে। আমার বাবার মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না সেটা ঠিকই জানতাম। শুধু জানতাম না খুনিটা তুই, জানলে তোকে আগেই মেরে দিতাম। সে যাই হোক, এখন তোর যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ হব আমি। তিলে তিলে মারবো তোকে। জেলের 4 দেয়ালে পচে মরবি তুই। চান্দুলালের অভয়াশ্রম থেকে মায়ান পড়াশোনা করে পুলিশে জয়েন করেছে। স্পেশাল অফিসার হিসেবে সিক্রেটলি সব কাজ করে গেছে এতদিন। চান্দুলালের কালো কারবারিতে শেষ করতে এই মিশনে নেমেছিল ও। তখন কি জানতো এই চান্দুই ওর বাবা মায়ের খুনি? মফিসের ডাক শুনে মায়ান উদ্ভ্রান্তের মতো ছুটে চলল। যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল তখন চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেছে। পিহু কোথায়? ওই ঘরটায়। তুই এখানে দাঁড়িয়ে কি বা দেখছিস? যে আগুন নেভানোর ব্যবস্থা কাজ আসছি ভাই। মায়ান আগুনের মধ্যেই ছাপ দিল। বাইরের আগুনের প্রচণ্ডতায় প্রকাশ পেলে ভেতরে শুধুই ধোঁয়া, যেন শীতের রাতের কুয়াশা। মায়ান হাঁক ছেড়ে ডাকে পিহুকে। পিহু, এই পিহু। পায়ের কাছে কিছু বাঁধলো, অমনি হুমড়ি খেয়ে উপর হয়ে পড়ে যায় ও। রাগের ঠেলে মুখ দিয়ে অটোমেটিক গালি বেরিয়ে আসে। কোন বা সালরে? তাড়াহুড়ো করে যখন বসলো হুট করেই মনে হলো নরম কিছুর সাথে পা লেগে পড়েছে ওর। হাতরে খুঁজতে গেলে ততক্ষণে অফিস বাইরের আগুন নিভিয়ে ফেলে, দরজা খুলে দেয়। তখন ভেতরটা পরিষ্কার হয়ে যায়। ওর সম্মুখে পিহুর নিথর দেহটা পড়ে আছে। মান আটকে ওঠে। কোথায় মেয়েটার কিছু হয়ে না গেল না তো? হামাগুড়ি দিয়ে পিহুর নিকটে এগিয়ে যায়। না সে দূর থেকে ডাকে পিহু, এই পিহু। পিহু ওঠো, শুনতে পাচ্ছ? মায়ের আস্তে করে ওর বাহু স্পর্শ করে অল্প ধাক্কা দিয়ে ডাকে আবার। এতবার ডাকার পরও যখন পিহুর কোনো সারা শব্দ পাওয়া গেল না, মায়ান জ্ঞান শূন্যের মতো ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। দৌড়াতে দৌড়াতে উচ্চস্বরে ডাকে, মফিজ, গাড়ি বের কর এখনই। পরক্ষণেই পিহুকে উদ্দেশ্য করে বলে, এই শালি চোখ খোল, দেখ আমার বউটা বড় শান্তশিষ্ট, কিন্তু যখন জানবে আমি ওর বোনকে বাঁচাতে পারিনি আমাকে মেরেই ফেলবে। আমার বেঁচে থাকার জন্য হলেও তোর বেঁচে থাকাটা জরুরি। চোখ খোল বলছি। আজ নিজের মধ্যে নেই। চেনা জানা যত বন্ধু ছিল সবাই পিহুর খোঁজে লাগিয়ে দিয়েছে। বিশ্বস্ত এক পুলিশ বন্ধুর মাধ্যমে পিহুর লোকেশন ট্রেস করায়, কিন্তু জায়গায় সে পিহুকে পায়নি। পিহুর ভঙ্গুর ফোনটা পড়েছিল শুধু। আজ ধরে নিয়েছে পিহুকে পাবে নাও। পাগলের মতো ছুটে বেরিয়ে আসে। আশেপাশের লোকজনকে ধরে ধরে জিজ্ঞেস করে, আমার স্ত্রীকে দেখেছেন? ফর্সা, লম্বা, কঞ্চির মতো দেখতে। অনেক কথা বলে দেখেছেন ওকে? আজ পিহুর একটা ছবিও দেখায়। মায়ানের সহকারী অফিসার, পুলিশ অফিসার ছিল ওইখানে। পিহুকে দেখা মাত্রই চিনে ফেলে। মায়ানকে কল করলে মায়ান আজকে হাসপাতালে নিয়ে আসতে বলে। স্যার প্লিজ আমার সঙ্গে চলুন, ম্যাম এখন হসপিটালে আছেন। হসপিটাল? কি হয়েছে পিহুর? আপনি চলুন, এখনই এত ভয় পাবেন না। আজ অধৈর্য অফিসারের সাথে রওনা হয়। বুকের ভেতর ভয় বাসা বেঁধেছে। ভয়ঙ্কর এক অনুভূতি মনের মধ্যে দোলা দিয়ে যাচ্ছে। আজের রুগীর জ্ঞান ফিরেছে, এখন দেখা করতে পারবেন। মায়ান চিন্তিত হয়ে বসেছিল। ডক্টর পিহুর জ্ঞান ফেরার সংবাদ দিতে জলদি উঠে পিহুর কাছে যায়। ভাগ্য ভালো এত আগুনের মধ্যে থেকেও ওর শরীরে একটু আঁচ লাগেনি। মায়ান টুল টেনে বসলো, নরম গলায় শুধায়, এখন কেমন আছো? পিহু সবসময় ঠিকঠাকই থাকে। চান্দুর কি অবস্থা? জেলে। যাক, আপদ বিপদে হলো, বিদায় হলো। তোকে বারণ করেছিলাম তো, তারপর এত বড় রিস্ক নেওয়ার কি দরকার ছিল? এরপর কিছু হয়ে গেলে তোমার বোনকে কি জবাব দিতাম আমি? কিন্তু হতো না, 2-1জনকে না মেরে এই পিহু মরবে না। কলসি ভর্তি পানি দেখেই এত কাহিনী করেছি আমি। আগুন আমি পর্যন্ত আসার আগেই নিভিয়ে দিয়েছিলাম। তাহলে পালাওনি কেন? আহা শোনো ঢঙের কথা, তোমার এক্স দরজা খোলা রাখলে তো পালাবো? ধয়ে আটকা পড়ে সেন্সলেস হয়ে পড়েছি। হোয়াট ডু ইউ মিন বাই মাই এক্স? আমার কোনো এক্স নেই। আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। নীলা তোমার উপরে হুমড়ি খেয়ে পড়েছিল, নাকি তুমি নীলার উপরে হুমড়ি খেয়ে পড়েছিলে? এখন আমার সন্দেহ হচ্ছে। মায়ানের ভোল পাল্টে গেল। সোজা পিহুর পায়ে পড়ে গিয়ে অনুনয় করে বলে, দেখ শালি, তুমি আমার একমাত্র শালি, ভালো শালি। আমি যা কিছু করেছি কেসের জন্য, ভালো তো আমি তোমার বোনকেই বাসি। সেটা প্রিয়াপু বুঝে নেবে। আচ্ছা ধরিবাস তো তুমি। চান্দুলালের পর্দা ফাঁস করার জন্য প্রথমে হাতিয়ার ছিল নীলা। সেই সুবাদে নীলার সাথে শুরুর দিকে প্রেমের অভিনয় করতে হয়েছিল মায়ানকে। যদিও সেটাকে প্রেম বলা চলে না, নীলার পাগলামিকে প্রশ্রয় দেয়া বলে। পিহু কোনোভাবে সেটা জেনে গেছে, হয়তো নীলার মাধ্যমেই। আরে কিন্তু ও তো বেঁচে নেই। কি বলো, মরে গেছে ডাইনিটা? না মারলে আমি মেরে ফেলতাম। আমাকে আগুনে বারবিকিউ করা। এখন কি করবে? বাড়ি ফিরতে হবে। আপুর খোঁজ পেয়েছ? হ্যাঁ, তোমার শ্বশুর বাড়িতে আছে। বাহ, এক্সচেঞ্জ অফার চলছে নাকি? সেসব ছাড়ো, ডক্টরের সাথে কথা বলে আসি।
আমি তুমি রেস্ট করো। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাও। মায়ান চলে যেতে গিয়েও ফিরে আসে। বলো, কি জানতে চাও? তোমার কাছে অজানা রয়েছি বা কি সব রহস্যই তো জেনে ফেলেছে। হ্যাঁ, প্রিয়াপুর খোঁজ বের করতে গিয়ে তোমার কাঁচা চিটটা বেরিয়ে ফেলেছে। লকার ভর্তি মেডেল আর সার্টিফিকেট দেখে তোমার আগ্রহ নিয়ে এক এক করে সব কাগজ ঘেটে দেখেছিলাম। তখনই তোমার অফিসার পদে যোগ দেওয়ার ডকুমেন্টসগুলো হাতে পড়ে, সাথে তোমার বাবা মায়ের ছবিও। আমি চাইলেই অনেক আগেই তোমার রহস্য ফাঁস করে দিতে পারতাম, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে পুলিশ অফিসারের সাথে চান্দুলালের মতো মাফিয়ার কি সম্পর্ক এটা জানার জন্য। এখন তো জেনে গেছো নিশ্চয়ই। আমি তো জানি, কিন্তু আপু তাকে জানাওনি কেন? সাক্ষ্য দিতে বাধা দিয়েছিলে কেন? পাখি সাক্ষ্য দিলে চান্দুলাল আমার হাত দিয়ে ওকে মেরে ফেলতো, তখন আমার হাতে সমস্ত প্রমাণ আসেনি। আমি কোনোভাবেই চাইছিলাম না চান্দুলাল আমার হাত ফসকে বেরিয়ে যাক। আর পাখির সাথে প্রথম দেখা, বিয়ে করা সবটাই সত্যি ছিল। কোনো উদ্দেশ্য বা ছলনার আশ্রয় আমি নিইনি। আমি ওকে চান্দুলালের হাত থেকে বাঁচাতে চেয়েছি, তার জন্য কখনো কখনো রুড হয়েছি, খারাপ ব্যবহার করেছি। তাহলে আপুর স্বাক্ষর ডেট পিছিয়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই তুমি? হ্যাঁ, অফিসারের সাথে গোপনে আলাপ করে আমি ডেটটা পিছিয়ে নিই। সময় হলে আমি নিজেই পাখি কিনে কোর্টে হাজির হতাম। চালাক আছে ব্রো, তুমিও কম নাও শালিকা। আমাদের জুটি তো মিলতেই হবে, তাই না? তা অবশ্য ঠিক, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। কিন্তু আমার মনের মতন তুমি নাও, পাক্কা ভিলেন একটা। লাহ, যার জন্য চুরি সেই বলে চোর। নাটক কম করো প্রিয়, আজকেও রিলিজ দেওয়ার ব্যবস্থা করো। পাগল হয়ে গেছে, এখনো সুস্থ হয়নি? একটু আগে বললে না আপু আমার শ্বশুরবাড়ি আছে? ওটা শ্বশুরবাড়ি নয়, অসুরবাড়ি হবে। একটা শাশুড়ি নামের অসুরি আছে বাড়িতে, যারা আমাকে আর আমার চেহারাকে একদম পছন্দ নয়। আমার নরম মনকে পেয়ে ফ্রাই করে দিক, তার আগে আমাকে ওর কাছে পৌঁছাতে হবে। তার আগে কেউ একজন আমার সাথে দেখা করতে চায়। কে সে? মিস পিহু। চলবে?